কতবার ভেবেছিল আপনা। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা টেন্স নিয়ে একটু তোমাদেরকে বোঝাবো। অর্থাৎ যেই টেন্সটা নিয়ে প্রত্যেক বছর একটু টেনশন থাকে, সেই টেনশনটা কিন্তু এবারে আর থাকবে না, কারণ একটা সুন্দর ফ্লোচার্টের মাধ্যমে আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই যে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল, অর্থাৎ কাজের সময়, কাল হলো সময়। এই সময়টাকে আমরা তিনটে ভাগে ব্যাকরণে ভাগ করে নিই। একটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি, অর্থাৎ কাজটা আমি এখন করছি, সেটা কিন্তু প্রেজেন্ট। কদিন আগে তোমাদেরকে পড়িয়েছি কিছু টেক্সট, তোমাদের সিলেবাসের মধ্যেই, কিছু স্টোরিজ, পোয়েমস, এটা আমি আগে করেছি, অর্থাৎ কাজটা কিছুদিন আগে হয়েছে। এটা হচ্ছে আমার অতীতকাল, অর্থাৎ পাস্ট টেন্স। আর আবার নেক্সট উইকেও তোমাদের ক্লাস নেব, অনেক কিছু শেখাবো, সেটা কিন্তু ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার টেন্স। দেখো, এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, the tense is the change of form in a verb to express the time of an action। অর্থাৎ ভার্বের তার কাজে, তো ভার্ব অর্থাৎ তার কাজে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ফর্মস গুলো অর্থাৎ রূপগুলো পরিবর্তিত হচ্ছে। আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে তিনটে প্রধান যে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকের এক্সাম্পল সহ বলে দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স অর্থাৎ আমরা কাজটা করছি, পাস্টে করেছি, ফিউচারে করব। প্রত্যেকের কিন্তু আবার চারটে করে সাবডিভিশনস আছে। কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তিনটে যদি চারটে করে ডিভিশন হয়, তাহলে মোট কটা সাবডিভিশনস হলো? 3 into 4 অর্থাৎ 12। এর মধ্যে মেইনলি আমাদেরকে কিন্তু 10টা ভীষণ ভালোভাবে শিখতে হবে, আর দুটো অর্থাৎ ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ব্যবহার একটু কম হলেও হয়, কিন্তু শিখে আমাদেরকে রাখতে হবে। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো, এতক্ষণ যে কথা তোমাদের বলেছি, অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিটের আবার আরেকটা নাম আছে সিম্পল, কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে প্রোগ্রেসিভ। এইগুলো প্রত্যেকেরই তোমরা জানো যে প্রত্যেকের যে একটা করে স্কুলের নাম আছে তোমাদের, আর একটা করে বাড়ির নাম, বাড়িতে যেটা মা বাবা রিলেটিভসরা তোমাদের ডাকেন, কিন্তু দুটো নামতেই তোমরা তোমাদের পরিচিতি। ঠিক সেরকম কিন্তু ইনডেফিনিটের আরেকটা নাম সিম্পল। অর্থাৎ পরীক্ষার সময় যদি আমাদেরকে বলা হয় যে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, তাহলে কিন্তু আমরা ঘাবড়ে যাব না, আমাদেরকে বুঝে নিতে হবে সিম্পল অর্থাৎ ইনডেফিনিট। ঠিক তেমনি কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পেজটায়। কয়েকটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে। দেখো, তিনটে টেন্সের ব্যবহার হয়েছে। I write this letter to you to please you। আমি তোমাকে খুশি করার জন্য এই চিঠিটা লিখছি। I wrote the letter in his very presence। অর্থাৎ দেখো, এখানে ছিল write, হয়ে গেল wrote। থার্ড সেন্টেন্সে I shall write another letter tomorrow। অর্থাৎ তোমাকে আমি একটা অন্য চিঠি লিখব আগামীকাল। প্রত্যেকটা সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। দেখো, এখানে রাইট, নেক্সট ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? রোট। তারপরেরটা কি হয়ে গেল? শ্যাল রাইট। একটাই কিন্তু ভার্ব। দেখো, অদ্ভুতভাবে এদের কিন্তু কিভাবে এদের ফর্মটা চেঞ্জ হচ্ছে। আমি একটা বাক্য
বাক্যতে একটা কথা বোঝাতে গিয়ে আমি একটা ভার্বকে কত রকম ভাবে লিখতে পারছি। আমি এখন কাজটা করছি, এখন লিখছি, অর্থাৎ কিন্তু রাইট। আমি এইভাবেই লিখি, রাইট। আমি লিখেছিলাম, দেখো রোট। আর লিখবো, shall write অথবা will write। আমি এই জন্যই তোমাদেরকে ভার্ব ফর্মস গুলো বারবার বলি বাড়িতে মুখস্থ করবে। এই ছুটির মধ্যে কিন্তু আবার একবার বই খুলে দেখে নাও, যাতে টেন্সের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা না হয়। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো এখানেও কিন্তু কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। The verb wrote refers to past time। আমি ঠিক যা যা বললাম কথাগুলো ঠিক এখানে ওরা ওইভাবে এক্সপ্লেন করে দিয়েছে। যদি কোনো রকম বুঝতে তোমাদের অসুবিধা হয় লেখাগুলো, সেই জন্য কিন্তু আমি তোমাদের বাংলায় জিনিসটা একবার বলে দিলাম। থার্ড সেন্টেন্সে দেখো shall write, ফিউচার অর্থাৎ ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। ওকে, আরেকটা ভার্ব ওরা ইউজ করেছে, দেখো love। ফার্স্ট টেন্সে loved, shall love ফিউচার। ওকে, অর্থাৎ যেটা ভবিষ্যতে হবে। এইবারে আমরা যেটা দিয়ে শুরু করব, তোমাদেরকে একটুখানি ইন্ট্রোডাকশন আমি ক্লাসেও দিয়েছিলাম। প্রেজেন্ট টেন্স সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, তার সঙ্গে কন্টিনিউয়াস করিয়েছিলাম একটু। তারপরেই যে ব্যাপক মহামারী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, সেই জন্য আমাদের মুখোমুখি ক্লাস তোমাদের সঙ্গে বন্ধ হয়ে গেল। আর এইভাবে তোমাদেরকে শিখতে হবে এবারে। আমার মনে হয় খুব একটা কিছু অসুবিধা হবে না। যদি কোনো রকম কিছু সমস্যা হয় বুঝতে, অবশ্যই তোমরা আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো। এইবারে চলে এসো প্রেজেন্ট টেন্সের এই চার্টটাতে। দেখো এখানে একটা সেন্টেন্স, আই লাইক ফুটবল, অর্থাৎ এখানে তিনটে জিনিস আছে, একটা সাবজেক্ট, অবজেক্ট আর মাঝে কিন্তু ভার্ব। এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করছি সেটা দেখে নাও। নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যে আই লাইক ফুটবল, আমি ফুটবল ভালোবাসি। আমি ফুটবল ভালোবাসি না, আই ডু নট লাইক ফুটবল। এই জিনিসটা যদি আমি ছেড়েও দিই, এই সেন্টেন্সগুলো স্ট্রাকচারটাতে আমি চলে আসছি। দেখ, আই লাইক ফুটবল, হি লাইকস ফুটবল। কেন আই লাইক হলো আর হি কেন লাইকস হলো, এটা তো একটু আমাদেরকে দেখতে হচ্ছে। কি করা যায় দেখো, আই লাইক কিন্তু হি লাইকস। আগেই তোমাদেরকে বলেছি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর পরে প্রেজেন্ট টেন্সে যে ভার্ব বসে তার সঙ্গে এস অথবা ইএস যোগ করে দেওয়া হয়, তাই হি কিন্তু লাইকস হয়ে গেল। স্ট্রাকচারটা দেখো সেন্টেন্সে, আই লাইক ফুটবল। স্ট্রাকচারটা কি হবে তাহলে, এটা সাবজেক্ট, অবজেক্ট, মেন ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্সে আমি বলতে পারি, কি বলতে পারি, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো তো আমি যে রুলসটা বললাম তার সঙ্গে কি আমার স্টেটমেন্টটা মিলছে? মিলিয়ে দেখে নিই একবার নিজেরাই। সাবজেক্ট, হ্যাঁ তাই তো, সাবজেক্ট আছে প্রথমে, মেন ভার্ব আছে তো তার প্রেজেন্ট ফর্মে, ঠিক
রয়েছে, দেখো হি এর পরেও আছে লাইকস মেন ভার্ব। এখানেও আমি করতে পারি ফুটবল অবজেক্ট। তার মানে কি স্ট্রাকচারটা কিন্তু আমি ঠিকঠাক লিখেছি। বুঝতে পারলে ব্যাপারটা? প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, এটা না হয় হলো। এরপরে আমি যদি কন্টিনিউয়াসে যাই, কন্টিনিউয়াসে যেতে গেলে আমাকে কি করতে হবে? এই যে তোমাদের স্ট্রাকচারটা, হি লাইকস ফুটবল, ডাজ হি লাইক ফুটবল? নেগেটিভে কি হচ্ছে? হি ডাজ নট লাইক। তাহলে তোমাদেরকে যেটা বললাম, ডাজ হলে লাইকস হলে ডাজ প্লাস লাইক। নেক্সট আমরা চলে আসছি he writes a letter. দেখো writes অর্থাৎ write does plus write, writes হলো he writes a letter, কিন্তু সে এখন চিঠিটা লিখে যাচ্ছে। আমি কি করতে পারি? he is writing a letter. He is writing a letter. অর্থাৎ সে এখন চিঠিটা লিখছে, অর্থাৎ কাজটা কিন্তু সে এখন করছে। এইখানে একটা জিনিস দেখো, এই দেখো সাবজেক্ট অবজেক্ট। মেন ভার্ব, এখানে কিন্তু একটা বি ভার্ব যোগ হয়েছে। মেন ভার্বটা কিন্তু একা একা নেই, তার সঙ্গে কিন্তু আবার একটা আইএনজি যোগ হয়েছে, দেখেছো? তাহলে আমাকে এখানে স্ট্রাকচারটায় কি লিখতে হবে? সাবজেক্ট প্লাস am অথবা is অথবা are। কেন আমি এখানে is লিখেছি অথচ এখানে amও লিখলাম আরও লিখলাম, এর কারণটা তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। প্লাস মেন ভার্ব with ing প্লাস অবজেক্ট। দেখো তো স্ট্রাকচারটার সঙ্গে এর মিল আছে কিনা? সাবজেক্ট, হ্যাঁ ঠিক আছে, হি। am অথবা is অথবা are, তিনটের মধ্যে একটা আছে কিনা? হ্যাঁ is আছে। মেন ভার্ব উইথ আইএনজি, মেন ভার্বটা কি রাইট, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে, অবজেক্ট আর লেটার। ওকে, এইবারে দেখো am অথবা is অথবা are তিনটে আমি কেন লিখলাম? I am writing a letter. He is writing a letter. But they are writing a letter. ওকে, এখানে যখনই সাবজেক্ট আই, এর পরে আমরা অবশ্যই বি ভার্ব প্রেজেন্ট টেন্সে am লিখি, হি সিঙ্গুলার নাম্বার, ইজ লিখি, কিন্তু দে অলওয়েজ প্লুরাল নাম্বার, সেখানে কিন্তু আমাদেরকে আর লিখতেই হবে। তাই আমাদের নিশ্চয়ই স্ট্রাকচারটা ঠিকই আছে, সাবজেক্ট am অথবা is অথবা আর প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট
ওকে, তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে ভালো করে? ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা আর বাকিটা কন্টিনিউ করে দেব। এগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে দেখো, প্র্যাকটিস করো খাতাতে। যেখানে বুঝতে পারবে না বারবার আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো। আর এই স্লাইডস গুলো দেখলেই চোখের সামনে আমার মনে হয় একটা পরিষ্কার ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। ওকে।